অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাঁদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার শ্রী গেল ঘুচে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। অমিত বলে ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। অমিত নেশাই হলো স্টাইলে। ওর চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। 5 জনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম, অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। শিলং পাহাড়ে, সেখানে ওর দলের লোক কেউ যায় না। আরও একটা কারণ, ওখানে কন্যাদায়ের বন্যা তেমন প্রবল নয়। আঁকাবাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খদ। এ রাস্তা শেষ লক্ষ্য অমিতর বাসা। সেখানে যাত্রী সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আর একটা গাড়ি উপরে উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই। ব্রেক কষতে কষতে গিয়ে পড়ল তার উপরে। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে। তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি। অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকেই। লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে। আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন তবে আপনি যেখানে অনুমতি করবেন সেখানেই পৌঁছে দিয়ে আসতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই। মাপ করলেন তার প্রমাণ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছলো যথাস্থানে। মেয়েটি গাড়ি থেকে নেমে বললে, কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। বাইরে বৃষ্টি পড়ছে। বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল, কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এইবার ভর করো আমার পরে, বাণী দাও, বাণী দাও। বেরোলো লম্বা সরু খাতাটা। নিবারণ চক্রবর্তী বলে গেল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। লাবণ্য পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতর বিস্ময় লাগল। আহা, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব। তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনেশে মকদ্দমায়
আমরা ফতুর হতে বসেছিলুম, তিনি আমাদের বাঁচিয়ে দিলেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আমার হবেন লোকসানের মাসিমা। তোমার মা আছেন? ছিলেন, মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য ক্ষেত কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতুম মায়ের গাড়ি, বকরির অন্ত থাকতো না, বলতেন এটা বাঁদরামি। গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। বাবা, তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি গে। আলাপের আদিতে হলো নাম, প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো জানি আপনার নাম অমিতবাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। অমিতবাবুর বাবুটা বাদ দিন। সহজ নয়, সময় লাগবে। আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল, আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলুম, আর কোনো কবির লেখার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। উড়ে যায় না কি জানা, নয়ন রে খুঁজে বেড়ায়, পায় না ঠিকানা। হায় রে ওরে যায় না কি জানা। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যর হাত চেপে ধরলে। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না। অমিতর মুখের দিকে চাইলে, কিছু বললে না। অমিত যোগমায়ার কাছে এসে বললে, মাসিমা, ঘটকালি করতে এলেম, বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো, আগে নাম ধাম বিবরণটা বলো। নাম নিয়ে পাত্রটির দাম নয়। তাহলে ঘটক বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি। জানাঘর, পাত্রটির নাম অমিত কুমার রায়। এ কি হাসছেন কেন মাসিমা? ভাবছেন ঠাট্টা করছি? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। এ সন্দেহটা পাত্রের পরে দোষারোপ। বাবা, সংসারটাকে হেসে হালকা করে রাখার ক্ষমতা কম নয়। আমার লাবণ্যকে কি সত্যি তোমার পছন্দ হয়েছে? কিরকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে, এইটি নিশ্চিত তোমার জানা। যদি আপত্তি না করো, তোমার নামটা একটু ছেঁটে দেব। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না না, এই নামটা হয়তো তোমার বদনামই হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। না না, কিছুতেই নয়। এসব নাম বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ, আচ্ছা আমিও দেব তোমার নাম ছেটে। তোমাকে বলবো মিতা। চমৎকার! পদাবলিতে ওর একটি দোসর আছে, বধূ। বোনা, মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন 5 কানে পাছে সস্তা হয়ে যায়। বন্যা। কি মিতা? হেমোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। ভেবে দেখো বন্যা, আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে কত অসংখ্য লোকই হারালে, আর কত অল্প লোকই পেলে। আমি সেই অল্প লোকের মধ্যে একজন। অলোক পথে যাওয়ায় আশা, শুনি চরণ ধ্বনির ভাষা, গন্ধে শুধু হাওয়ায় হাওয়ায় রইল নিশানা।
আগামী অঘ্রাণ মাসে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন। লাবণ্য অমিতকে বললে, তোমার কলকাতায় ফেরবার দিন অনেক কাল হলো পেরিয়ে গেছে। অনিশ্চিতের মধ্যে বাধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল। এখন ছুটি, নিঃসংশয়ে চলে যাও। বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। এমন কড়া শাসন কেন? সেদিন যে সহজ আনন্দের কথা বলেছিলে, তাকে সহজ রাখবার জন্যে। এটা একেবারে গভীর জ্ঞানের কথা। সেদিন তোমাকে কবি বলে সন্দেহ করেছিলুম, আজ সন্দেহ করছি ফিলোজাফার বলে। চমৎকার বলেছ। সহজকে সহজ রাখতে হলে শক্ত হতে হয়। স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ধার, সেই ঘাটে সবুজে সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকাখানি, তারই নীল নিশানে সাদা অক্ষরে লেখা নাম। কি নাম বলে দাও তুমি? মিতালি। ঠিক হয়েছে নামটি, মিতালি। ভেবেছিলাম সাগরী, মনে একটু গর্বও হয়েছিল, কিন্তু তোমার কাছে হার মানতে হলো। বাগানের মাঝখান দিয়ে সরু একটা খাড়ি চলে গেছে, গঙ্গার হৃদস্পন্দন বয়ে। তার ওপারে তোমার বাড়ি, এপারে আমার। রোজই কি সাঁতার দিয়ে পার হবে? আর জানলায় আমার আলো জ্বালিয়ে রাখবো? দেব সাঁতার মনে মনে, একটা কাঠের সাঁকোর উপর দিয়ে। তোমার বাড়ির নাম মানসী, আমার বাড়ির একটা নাম কিন্তু তোমাকে দিতে হবে। দীপক। ঠিক নামটি হয়েছে। ওই নামের উপযুক্ত একটি দ্বীপ আমি আমার বাড়ির চূড়োয় বসিয়ে দেব। মিলনের সন্ধ্যাবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। শোনো, কলকাতা থেকে ফিরে এসে রোজ তোমার কাছ থেকে একটা চিঠি আশা করব। এবার তোমার প্রিয় শিষ্যাকে একটি চিঠির নমুনা দাও তো। আচ্ছা বেশ। পকেট থেকে একটা নোট বই বের করে তার পাতা ছিঁড়ে লিখলে, Blow gently over my garden, wind of the southern sea. In the hour my love cometh and calleth me. চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ। যে শুভক্ষণে মর্ম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরি অকারণ। এবার তোমার চিঠির একটা নমুনা দাও, দেখি তোমার শিক্ষা কত দূর এগোলো। মিতা, তমসি মম জীবনং, তমসি মম ভূষণং, তমসি মম ভবজলধিরত্নম। কাল সকালেই আমাকে ছাড়তে হবে, তার আগে আর দেখা করতে আসতে পারবো না। কেন আসবে না? আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল। ইতি প্রথম স্বর্গ, আমাদের শয়ে বয়ে স্বর্গে। বন্যা, আজ তোমার শেষ কথাটি একটা কবিতায় বলো, তাহলে সেটা মনে করে নিয়ে যাওয়া সহজ হবে। তোমার নিজের যা মনে আছে এমন একটা কিছু আমাকে শুনিয়ে দাও। তোমারে দিইনি সুখ, মুক্তির নৈবেদ্য গেনু রাখি, রজনীর শুভ্র অবসানে কিছু আর নাই বাকি। নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দীন কান্না, নাই গর্বহাসি, নাই পিছু ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালিখানি ভরিয়া দিলাম আজি, আমার মহৎ মৃত্যু আনি। সকালবেলায় আজ কাজে মন দেওয়া লাবণ্যর পক্ষে কঠিন। সে বেড়াতেও চায়নি। অমিত বলেছিল শিলং থেকে যাওয়ার আগে আজ সকালবেলায় সে ওদের সঙ্গে দেখা করতে চায় না। সেই পণটাকে রক্ষা করবার ভার দুজনেরই উপর। এমন সময় বেলা তখন 9টা। অমিত দুমদাম শব্দে ঘরে ঢুকেই ডাক দিলে, মাসিমা, মাসিমা। লাবণ্য তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কোলের থেকে বই গেল পড়ে, জানতেও পারলে না। এদিকে যোগমায়া ভাড়ার ঘর থেকে দ্রুত পাদে বেরিয়ে এসে বললেন, কি বাবা অমিত, ভূমিকম্প নাকি? ভূমিকম্পই তো। জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক ডাকঘরে দেখতে গেলাম যে চিঠিপত্র কিছু আছে কিনা, দেখি একটা টেলিগ্রাম। আজ সন্ধ্যেবেলায় আসছে সিসি, আমার বোন, তার বন্ধুকে দিমিত্তির আর তার দাদা নরেন। তা ভাবনা কি বাছা?
শুনেছি ঘোড়দৌড়ের মাঠের কাছে একটা বাড়ি খালি আছে। যদি নিতান্ত না পাওয়া যায়, আমার এখানে কি একরকম করে জায়গা হবে না? সেই জন্য ভাবনা নেই মাসি, তারা নিজেরাই টেলিগ্রাম করে হোটেলে জায়গা ঠিক করে রেখেছে। আমাকেও জায়গা নিতে হবে সেই অতি পরিচ্ছন্ন হোটেলের এক অতি সভ্য কামরায়। কথাটা বিশেষ কিছু নয়, তবু লাবণ্যর মুখ বিবর্ণ হয়ে গেল। এতদিন একটা কথা ওর মনেও আসেনি যে অমিতর যে সমাজ, সে ওদের সমাজ থেকে সহস্র যোজন দূরে। এক মুহূর্তেই সেটা বুঝতে পারলে। অমিত যে আজ কলকাতায় চলে যাচ্ছিল, তার মধ্যে বিচ্ছেদের কঠোর মূর্তি ছিল না, কিন্তু এই যে আজ ও হোটেলে যেতে বাধ্য হলো, এইটাতেই লাবণ্য বুঝলে যে বাসা এতদিন ওরা দুজনে নানা অদৃশ্য উপকরণে গড়ে তুলছিল, সেটা কোনো দিন বুঝি আর দৃশ্য হবে না। কেটিমিটারের আসল নাম কেতকী। সিসি এখনো আছে মাঝামাঝি জায়গায়। অমিত সম্বন্ধে জনরব শুনে এরা বিশেষ উদ্বিগ্ন হয়ে চলে এসেছে। বিশেষত এদের পরিভাষাগত শ্রেণী বিভাগে লাবণ্য গভর্নেস। দুই সখী যোগমায়ার বাগানে বাইরের দরজা পার হয়ে চাকরদের কাউকে দেখতে পেলে না। গাড়ি বারান্দায় এসে চোখে পড়ল বাড়ির রোয়াকে একটি ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও ছাত্রীতে মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এরই মধ্যে বড়টি লাবণ্য। কেটি টকটক করে উপরে উঠে ইংরেজিতে বললে, দুঃখিত। কাকে চান আপনারা? কেটি এক মুহূর্তে লাবণ্যর আপাদমস্তকে দৃষ্টিটাকে ঝাঁটার মতো দ্রুত বুলিয়ে নিয়ে বললে, মিস্টার অমিত রায় এখানে এসেছেন কিনা খবর নিতে এলুম। লাবণ্য হঠাৎ বুঝতেই পারলে না অমিত রায় কোন জাতের জীব। বললে, তাকে তো আমরা চিনি নে। আমরা তো জানি এ বাড়িতে তার আসা যাওয়া আছে, অফনার দ্যান ইজ গুড ফর হিম। ভাব দেখে লাবণ্য চমকে উঠল। বুঝলে এরা কে আর ও কি ভুলটাই করেছে। অপ্রস্তুত হয়ে বললে, কর্তামাকে ডেকে দিই, তার কাছে খবর পাবেন। লাবণ্য চলে গেলেই সুরমাকে কেটি সংক্ষেপে জিজ্ঞাসা করলে, তোমার টিচার? হ্যাঁ। নাম বুঝি লাবণ্য? হ্যাঁ। গট ম্যাচেস? হঠাৎ দেশালাইয়ের প্রয়োজন আন্দাজ করতে না পেরে সুরমা কথাটার মানেই বুঝল না, মুখের দিকে তাকিয়ে রইল। কেটি বললে, দেশলাই? সিসির সামনে এসে যোগমায়াকে নমস্কারের একটু আভাস দিয়ে বললে, আমি সিসি, অমির বোন। অমি আমাকে মাসি বলে, সেই সম্পর্কে আমি তোমারও মাসি হই মা। এসো মা, ঘরে বসবে, এসো। সময় নেই, কেবল খবর নিতে এসেছি অমি এসেছে কিনা। এখনো আসেনি। কখন আসবেন জানেন? ঠিক বলতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি জিজ্ঞাসা করে আসি গে। লুকোতে পারে, ফাঁকি দিতে পারবে না। ঠিক সেই সময়টাতে অমি এসে উপস্থিত। মাসি, এই আমার বোন সমিতা। বাবা বোধহয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নামটা রেখেছিলেন, কিন্তু রয়ে গেল অমিত্রাক্ষর। ইনি কেতকী, আমার বোনের বন্ধু। সিসি এর নাম লাবণ্য। আমার কাছ থেকে এর নাম কখনো শোনোনি, কিন্তু বোধ হচ্ছে আর 10 জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়েছে কলকাতায় অঘ্রাণ মাসে। কেটি মুখে হাসি টেনে আনতে দেরি করলে না, বললে, আই কনগ্রাচুলেট। অমিত, তুমি জানো এই হীরের আংটি যদি হারি, জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমি দিয়েছিলে, এক মুহূর্ত হাত থেকে খুলিনি। এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। শেষকালে আজ এই শিলং পাহাড়ে একে কি বাজিতে খোয়াতে হবে? বাজি রাখতে গেলে কেন ভাই? মনে মনে নিজের ওপর অহংকার ছিল, আর মানুষের ওপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙল, এবারকার মতো আমার রেস ফুরলো, আমারই হার। মনে হচ্ছে অমিতকে আর রাজি করাতে পারবো না। তা এমন অদ্ভুত করেই যদি হারাবে, সেদিন এত আদরে আংটি দিয়েছিলে কেন? সে দেওয়ার মধ্যে কি কোনো বাঁধন ছিল না? আংটি খুলে টেবিলটার উপর রেখেই
দ্রুত বেগে চলে গেল। এনামেল করা মুখের উপর দিয়ে দরদর করে চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। বন্যা, চলো আজকে দুজনে একটু বেরিয়ে আসি গে। অমি ভয়ে ভয়েই বলেছিল, ভেবেছিল লাবণ্য আজ হয়তো যেতে রাজি হবে না। লাবণ্য সহজেই বললে, চলো। একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? তোমাকে সব কথা কি করে বোঝাবো বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিল আর আজকে যে আংটি খুলে দিল, তারা দুজন কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে গড়া। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? তোমার কাছে আমার আজকে একটা প্রার্থনা আছে, রাখতে হবে। বলো, নিশ্চয়ই রাখবো। অন্তত হপ্তাখানেকের জন্য তোমার দলকে নিয়ে তুমি চেরাপুঞ্জিতে বেরিয়ে এসো। ওকে আনন্দ দিতে নাও যদি পারো, ওকে আমোদ দিতে পারবে। অমি তো একটুখানি চুপ করে থেকে বললে, আচ্ছা। একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনো দিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশ মাত্র দায় নেই। আমি রাগ করে বলছি নে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা বাইরের ছায়া তাতে পড়বে না। এই বলে নিজের আঙুলের থেকে আংটি খুলে অমিতর আঙুল আস্তে আস্তে পরিয়ে দিলে। অমি তাতে কোনো বাধা দিলে না। মনে রেখো তবু, মনে রেখো যদি দূরে যা। তারপর এলো অমিতের এই চিঠি। সেদিন সন্ধেবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজও এসে থামলুম একটা রাস্তার শেষে। এই শেষ মুহূর্তটির ওপর একটা কবিতা রেখে যেতে চাই, আর কোনো কথার ভার সইবে না। হতভাগা নিবারণ চক্রবর্তী যেদিন ধরা পড়েছে সেদিনই মরেছে, অতি শৌখিন জলচর মাছের মতো। তাই উপায় না দেখে তোমারই কবির ওপর ভার দিলুম আমার শেষ কথাটা তোমাকে জানানোর জন্যে। তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ লোকে তোমার অন্তিম আগমন। লোভিয়াছি চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করি গিয়াছ আপনি। জীবন আধার হলো সেই ক্ষণে পাইনু সন্ধান, সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তবদান। বিচ্ছেদের হোম বহ্নি হতে পূজা মূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে মিতা। বধূ মিছিরা করোনা করোনা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা। বধূ মিছিরা করোনা করোনা। তারপরেও আরও কিছুকাল গেল। সেদিন কেতকে গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে। অমি গেল না। আরাম কেদারায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিলে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও।
জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব ও রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায় যা মোর ধুলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি, কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলই, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল পেয়েছ তার নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। হে বন্ধু, বিদায়। বন্যা। যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন
মনে রেখো